একদিন কংগ্রেস ছেড়ে নিজের হাতে গড়েছিলেন একটি দল। রাস্তা থেকে রাইটার্স থেকে নবান্ন, প্রায় 3 দশকের রাজনৈতিক সংগ্রামের নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্যটা দেখুন, সেই দলেরই মাত্র 58 জন বিধায়ক ভেঙে গুড়িয়ে দিল বাংলার তথাকথিত সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সাম্রাজ্য। ভাবুন তো, যে নেত্রী 34 বছরের বাম শাসনকে ভেঙেছিলেন, যার নাম শুনে একসময় বিরোধীরা কাঁপত, আজ তাকে নিজের দল বাঁচানোর জন্য আদালতে দৌড়তে হবে। তৃণমূল কংগ্রেসের 28 বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন বিধায়ক স্পিকারের কাছে ইতিমধ্যে নিজেদের সমর্থনের চিঠি জমা দেন এবং নতুন বিধায়ক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দাবি করেন। পরে স্পিকার তাদের দাবি গ্রহণ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। কিন্তু রাজনৈতিকভাবে এটি শুধুমাত্র বিদ্রোহ নয়, এটি তৃণমূলের আইনসভার ওপর নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি চ্যালেঞ্জ। ঠিক যেমনটা ঘটেছিল মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সাথে। তিনি ভেবেছিলেন শিবসেনা পার্টি তার দলের প্রতীক, এমনকি দলের সংগঠনও তার হাতে। কিন্তু কয়েক মাসের মধ্যে সব বদলে যায়। দলেরই এক বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়কদের একটি বড় অংশ বিদ্রোহ করে। 2022 সালে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে দাবি করেছিলেন যে শিবসেনার অধিকাংশ বিধায়কই তার সঙ্গে, তাই তিনি আসল শিবসেনা। প্রথমে অনেকে বিষয়টিকে সাধারণ বিদ্রোহ ভেবেছিলেন, কিন্তু পরে নির্বাচন কমিশন এবং আইন প্রক্রিয়ার মাধ্যমে শিবসেনার নাম ও প্রতীক চলে যায় শিন্ডে শিবিরের হাতে। আজ বাংলার রাজনীতিতে উঠছে একই প্রশ্ন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন তৃণমূল বিধায়কের বিদ্রোহ, স্পিকারের স্বীকৃতি, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের উত্থান। তাহলে কি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বেঙ্গল শিন্ডে মডেল? ঋতব্রত শিবিরের দাবি, তাদের সঙ্গে তৃণমূলের 2/3 বেশি বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটাই পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। ভারতের 10th শিডিউল বা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী কোনো বিধানসভা দলের 2/3 সদস্য যদি আলাদা ব্লক তৈরি করে, তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল প্রয়োগ করা কঠিন হয়ে যায়। তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 2/3 হলো 54 বা 54। ঋতব্রত শিবির দাবি করেছে তাদের সঙ্গে রয়েছে 58 জন বিধায়ক, অর্থাৎ কাগজে কলমে তারা সেই সীমাকে অতিক্রম করেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ইতিমধ্যেই তৃণমূল স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, কারণ তৃণমূলের যুক্তি হলো ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই তিনি তৃণমূল বিধায়ক দলের নেতা হতে পারেন না। অন্যদিকে স্পিকারের বক্তব্য, দল বহিষ্কারের প্রক্রিয়ায় সাংগঠনিক নিয়ম মানা হয়নি এবং সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকা অবস্থায় ঋতব্রতের দাবি আইনগতভাবে গ্রহণযোগ্য। ফলে এখন বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা প্রবল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, বিধানসভার গোষ্ঠী এবং রাজনৈতিক দল এক জিনিস নয়। আজ ঋতব্রত শিবির বিধায়ক দলের বড় অংশকে নিয়ন্ত্রণ করলেও ঘাসফুল প্রতীক হারানোর প্রশ্ন সরাসরি নির্বাচন কমিশনের সামনে উঠতে হবে। যদি বিদ্রোহী শিবির দাবি করে যে তারাই আসল তৃণমূল দল, তাহলে নির্বাচন কমিশন সাংগঠনিক কাঠামো, নির্বাচিত প্রতিনিধি, দলের সংবিধান এবং সংখ্যাগত সমর্থন খতিয়ে দেখতে পারে। মহারাষ্ট্রে শিবসেনার ক্ষেত্রেও ঠিক একই ঘটেছিল, তাই আইনি লড়াই দীর্ঘ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে 2026 সালের নির্বাচনী পরাজয়ের পর থেকে তৃণমূলের ভেতরে ক্ষোভ জমতে শুরু করেছিল। দলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীকরণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অসন্তোষ এবং নেতৃত্বের প্রশ্ন, এইসব বিষয় একসঙ্গে বিস্ফোরিত হয়েছিল। এমনকি বিদ্রোহী শিবিরের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মতভেদ দেখা গেছে, যা প্রমাণ করে সংকট শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি নেতৃত্ব এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলে। আজ মমতার সামনে 3টি বড় সংকট রয়েছে। প্রথমটি হলো বিধানসভায় তার বিধায়কের সংখ্যাকে প্রমাণ করা, দ্বিতীয়টি আদালতে বৈধতার প্রশ্ন, তৃতীয়টি হলো কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখা। যদিও এটি নির্ভর করছে প্রায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া দলটির জন্য কতজন নেতাকর্মী কাজ করতে প্রস্তুত তার ওপর, কারণ বেশিরভাগ নেতাকর্মী তো শ্রীঘরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আবার রাজনৈতিক ইতিহাস বলছে কোনো দল ভাঙার সবচেয়ে বড় ক্ষতি শুধু আসন হারানো নয়, আস্থা হারানো। আর যখন দলের কর্মীরা ভাবতে শুরু করে যে দলের ভিত কাঁপছে, তখন সংকট আরও দ্রুত বাড়ে। অর্থাৎ মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন
বাংলার রাজনীতিতে তার প্রতিধ্বনি আজ স্পষ্ট শোনা যাচ্ছে। তবে এখনও একটি বড় পার্থক্য রয়েছে। শিবসেনার মামলার মতো এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আদালত, স্পিকার এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা এখনও বাকি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, 58 জন বিধায়কের বিদ্রোহ তৃণমূল কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। আর আগামী কয়েক সপ্তাহই ঠিক করবে এটা কি শুধুই একটি বিদ্রোহ নাকি সত্যি বাংলার শিন্ডে মডেলের সূচনা। আপনাদের কি মনে হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ কি সত্যি বেঙ্গল শিন্ডে মডেল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের লড়াই জিতে দল ও প্রতীক দুটোই ধরে রাখতে পারবেন? কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ।